ক্লিক করি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ডেক্সট। ফার্স্ট আমি এখানে লিখি ডেক্সট নতুন, আমরা ডেক্সট সম্পর্কে পরিচিত না, বাট আমরা যখন কুইকবুকসে কোম্পানি ক্রিয়েট করি তখন কিন্তু এই যে ডেক্সট লিখে দেখেছিলাম, ডেক্সট ছিল, দেন আরো কিছু থার্ড পার্টি অ্যাপস ছিল। আমি dext.com লিখলাম, লিখার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসলো। ডেক্সট আসলে কি? আমরা সবাই গুগল ড্রাইভের সাথে পরিচিত। গুগল ড্রাইভ আমরা কি করি, আমাদের বিভিন্ন যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো জমা রাখি। তো ডেক্সট কিছুটা গুগল ড্রাইভের মতো। আমরা যে ক্লায়েন্টের কাজ করছি বা আমরা আমাদের যদি মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে, কেন হায়ার করছে? কজ তাদের নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই যে ডে টু ডে বুককিপিং এর কাজ করে দিবে। বাট একটা ক্লায়েন্ট যে কাজ করছে তাকে কেন বুককিপিং এর কাজগুলো এন্ট্রি করতে হবে? যে তাকে প্রত্যেক 3 মাস পর পর কি ভ্যাট রিটার্ন করতে হচ্ছে না? এখন তার যদি ইয়ারলি টার্নওভার 85,000 পাউন্ড যদি বেশি যদি হয়ে থাকে, 85,000 পাউন্ড হোক বা এটাতে বেশি হোক, তাকে কি অবশ্যই ভ্যাট রিটার্ন করতে হবে? তো এখন এটার জন্য তার অ্যাক্টিভিটি গুলো, অ্যাকাউন্টিং বুককিপিং এর কাজগুলো কি সফটওয়্যার এন্ট্রি করতে হবে না? তো এর জন্য হলো তাকে বাধ্যগতভাবে একজন বুককিপার বা অ্যাকাউন্টেন্ট কি করতে হবে? অবশ্যই তাকে হায়ার করতে হবে। তো আমি যে ক্লায়েন্টের একজন ক্লায়েন্ট, সে হচ্ছে বিজনেস করছে, তার এত সময় নেই ডে টু ডে অ্যাক্টিভিটি করবে। সে হচ্ছে সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে এবং সেল করে, বিজনেস করে। তো সাপ্লায়ার কাছ থেকে যখন প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে, সাপ্লায়ার যে বিলের যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো তার ডেক্সট সফটওয়্যারে পাঠিয়ে দেয়। ডেক্সট সফটওয়্যারে পাঠানোর পর ডকুমেন্টগুলো কি হয়, সব ডেক্সটে গিয়ে একত্রে সব জমা হতে থাকে। আমরা কি করি, মেসেঞ্জারে সবাইকে ছবি পাঠাই বা মেইল করে পাঠাই না, তার কাছে চলে যায়। ঠিক তেমনি ক্লায়েন্ট যখন কোনো কিছু পারচেস করে নিয়ে আসে, নিয়ে আসার পর সে তো প্রোডাক্ট নিয়ে আসে, বিলের যে ডকুমেন্টটা থাকে ডকুমেন্টটা সেই সাপ্লায়াররা তাকে ডেক্সটে পাঠিয়ে দেয়, ডেক্সটে সেন্ড করে দেয়। তো এভাবে যখন ডেক্সটে সেন্ড করে অসংখ্য ডকুমেন্ট জমা হয়। এখন ডেস্কটে আমার ইনভয়েস থাকতে পারে, বিলস থাকতে পারে, এক্সপেন্সের ডকুমেন্ট থাকতে পারে, আমি যে ব্যাংক রিকনসিলিয়েশন করি সেটার পিডিএফ থাকতে পারে। বাট ডেস্ক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে বিলস এর ক্ষেত্রে, আমি যেটা বললাম। এখন ক্লায়েন্টের যেহেতু নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই, এই কাজগুলো করা, এগুলো এন্ট্রি করা, এগুলো অবশ্যই কি একজন হিউম্যানের কাজ। এটা কি এআই দিয়ে করানো যাবে? অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এর যে কাজগুলো, এগুলো হচ্ছে একজন হিউম্যান টাচের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে সে বাধ্য হয়ে একজন অ্যাকাউন্টেন্ট বা বুককিপারকে হায়ার করবে। হায়ার করার পর সে হচ্ছে পরবর্তী কাজগুলো করে দিবে, ডেস্ক থেকে ডেটা কুইকবুকসে এন্ট্রি করে দিবে। তো প্রথমে আমরা হচ্ছে ডেস্কটে একটা অ্যাকাউন্ট ওপেন করব, আমরা ফ্রিতে ওপেন করব। এখানে একটা মনে রাখতে হবে, ফার্স্টে এটা হচ্ছে আমার ডেস্কটের ইন্টারফেস। আমি ফার্স্টে dext.com লিখলাম। এখানে আমি ফার্স্টে স্টার্ট এ ফ্রি ট্রায়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখন বলছে ওয়েলকাম টু ডেক্সট। আমি কি প্র্যাকটিসের জন্য নিচ্ছি আর বিজনেসের জন্য? আমি ক্লিক করব এ বিজনেসে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা ডেক্সটে ফ্রিতে 14 ডেজের ট্রায়াল পাবেন, ঠিক আছে? 14 দিন পর আর থাকবে না, আপনার অ্যাকাউন্ট লাইফ টাইম থাকবে। এরপর যদি আপনি ট্রায়াল নিতে চান, আপনাকে নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো এরপরেও যদি আপনাকে প্র্যাকটিস করতে হয়, আপনাকে নতুন আরেকটা মেইল দিয়ে ট্রাই করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এটা এত বেশি প্র্যাকটিস করা লাগে না, এটা একবারই হয়ে যায়। আর এই যে ডেক্সট অ্যাপ, এটা কিন্তু আমাদের থাকবে না, এটা আমরা যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের ডেক্সট অ্যাপ থাকবে। এখন আমি যে কোনো একজন অ্যাসাইনমেন্ট, যে কোনো একজনের ডকুমেন্ট দিয়ে আমি এটা ক্রিয়েট করব। আচ্ছা, আমি আপনারটা দিয়ে ক্রিয়েট করছি। আপনার মেলটা ফোনে লগ ইন করা আছে? এখানে যে মেলটা দেওয়া আছে? আচ্ছা, আমি এটা কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করব। আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিব। আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেওয়ার পর আমাকে মেইল অ্যাড্রেস দিতে হবে। একটা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমি একটাই অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আমি এখানে মেইল অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। মেইল কি ঠিক আছে? মেইল অ্যাড্রেস। আচ্ছা, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেখি নেয় কিনা। নরমালি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে টোটাল 8 ক্যারেক্টার্স হতে হবে, আপার কেস লোয়ার কেস ইউজ করতে হবে, এটা আমরা সবাই জানি। তো আমি দেখবো এই পাসওয়ার্ডটা নেয় কি নেই। যে আমি জিমেল পর্যন্ত নিয়েছি, .com দিইনি। এখন আমি নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড নিয়েছে। কান্ট্রি ইউনাইটেড কিংডম চলে এসেছে। বিজনেসের নাম দিলাম সুপার কেয়ার ফার্মেসি।
আই একসেপ্ট ডেক্সট টার্মস এন্ড কন্ডিশন এন্ড পলিসি। আমি এখানে আমরা ইউকে ডেটা দিয়ে করছি। দেন সাইন আপে ক্লিক করব। আপনার ফোনে একটা মেল গিয়েছে, হ্যাঁ আপনি ক্লিক করে ভেরিফিকেশন করে দেন। আপনার একটা লিংকে আপনি ক্লিক করলে এখান থেকে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো। আচ্ছা, এখন বলছে অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর কোম্পানি, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রিটা কি ছিল, আমাদের ডেটাবেসটা কি হেলথ কেয়ার রিলেটেড ছিল। তো আমরা কাছাকাছি যে অপশনটা পাই সেটা আমরা দিব, যেহেতু এখানে কাস্টমাইজ করে আমার নিজের অপশন দেওয়ার মতো কোনো ওয়ে নেই, সেক্ষেত্রে কাছাকাছি যেটা পাই সেটাই নিব। হাউ মেনি পিপল ওয়ার্ক ইন ইউর কোম্পানি, 2 to 9। দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর হোয়াটস ইউর রোল, আমার সেখানে রোলটা কি আমি দিলাম আই ডিল উইথ অপারেশনস। আচ্ছা, আই ডিল উইথ কোম্পানিজ ফাইন্যান্স। এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেন কন্টিনিউতে ক্লিক করব। আমাকে বলছে তুমি ডেস্কটে কি করতে চাও, আমি একটা সিলেক্ট করলাম, আমি অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং সিলেক্ট করলাম। আমি সবগুলো চাইলে সিলেক্ট করতে পারবো। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। হুইচ অ্যাকাউন্টিং সফটওয়্যার ডু ইউ ইউজ, আমি দিলাম কুইক বুকস। ডু ইউ হ্যাভ অ্যাকাউন্টেন্ট এন্ড বুককিপার, আমি দিলাম ইয়েস। এখানে আমরা ইয়েসও দিতে পারি আর নো দিতে পারি। দেন ওয়েলকাম, স্টার্ট এক্সপ্লোরিং এ ক্লিক করব। এটা হচ্ছে আমার ডেস্কের ড্যাশবোর্ড। এখন আমরা ডেস্কের ড্যাশবোর্ডে চলে এসেছি। আসার পর এখানে যদি কস্টে যাই, আমার এখানে কোনো ডকুমেন্ট নেই, কজ এটা আমি নিউলি ওপেন করেছি। আবার যদি সেলসে যাই, নেই। এক্সপেন্স ক্লেমে গেলে পাবো না। আমি যদি সাপ্লায়ারে যাই, কাস্টমার্সে যাই, এখানে কোনো ডেটা আছে, নেই। বাট আমার কুইকবুকসে কি সাপ্লায়ার কাস্টমার অ্যাড করা আছে না। আমি যদি ডেস্কটাকে কুইকবুকসের সাথে কানেক্ট করি, সেক্ষেত্রে আমার কুইকবুকসের যে সাপ্লায়ার যে কাস্টমার যেটা আছে, এটা আমি এখানে দেখতে পারবো। আমি যদি কানেক্ট করি, যেহেতু কানেক্ট করা নেই এর জন্য আমি দেখতে পাচ্ছি না। দেন আমি হ্যাঁ 14 দিনের ফ্রি ট্রায়াল পাবো, ফ্রিতে করা যাবে। আমি গেট স্টার্টেড এ ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্টে প্রথম কাজ হচ্ছে আমি আমার কুইকবুক সফটওয়্যারটাকে ডেস্কের সাথে কানেক্ট করব। প্রথম কাজ কি ছিল, আমি একটা ডেস্কে হচ্ছে আমি অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করার পর আমি আমার কোম্পানির কিছু ইনফরমেশন দিলাম। দেওয়ার পর এখন আমি ডেস্কে চলে এসেছি। আমি আমার কুইকবুক সফটওয়্যারটাকে কানেক্ট করব। এই যে কানেক্ট সফটওয়্যারে ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটা কখন আসবে, যে গেট স্টার্টেড দেওয়া আছে, আমি এখানে ক্লিক করার পরে কিন্তু আমার এই ইন্টারফেসটা চলে এসেছে। এখানে আসার পর কানেক্ট সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করে এই যে কানেক্ট সফটওয়্যার লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। অ্যাভেলেবল সফটওয়্যার, এখানে অসংখ্য সফটওয়্যার আছে। এখন অসংখ্য সফটওয়্যারের মধ্যে অবশ্যই আমরা কুইকবুকস অনলাইনটা সিলেক্ট করব। এখানে দেখবেন কুইকবুকস ডেস্কটপও কিন্তু আছে। হ্যাঁ, সে এই যে কুইকবুকস ডেস্কটপ, এটা কিন্তু সিলেক্ট করা যাবে না। দেন এখানে যে সোয়েপার আছে, দেন সেজ অ্যাকাউন্টিং আছে, সেজ 50, মায়ব আছে, bill.com আছে, জেরো আছে। সো আমরা কুইকবুকসটাকে কানেক্ট করবো। আমি কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কানেক্ট টু কুইকবুকস। প্লিজ সিলেক্ট ইউর কোম্পানি, এখান থেকে আমাকে কোম্পানি সিলেক্ট করতে হবে। আমি কোম্পানি সিলেক্ট করলাম। আপনারা যখন ড্রপডাউনে ক্লিক করবেন, আপনার কুইকবুকসে যে কয়েকটা কোম্পানি আছে আপনি দেখতে পারবেন। তারপর আপনি কোনটার সাথে কানেক্ট করতে চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে আমি নেক্সটে দিলাম। আমি কানেক্টে ক্লিক করব। ফিনিশ, আমার এটা কানেক্ট হওয়া ডান। এখন আমি এখানে যে অটো আপনার মানে ক্রিয়েট করা যে কুইকবুকসের কোম্পানি সেটা চলে আসলো, এটা পিসি থেকে নিয়ে নিবে এরকম। হ্যাঁ, আপনার পিসিতে যেটা আছে সেটাই নিবে। আমি যদি আমারটা এসেছে, আমি যদি আপনারটা লগইন করে রাখতাম, আমার কুইকবুকস কি আমার যেটা লগইন করা সেটা এসেছে, আমি যদি আপনারটা লগইন করে রাখতাম তাহলে আপনারটা আসতো এখানে। এখান থেকে যদি আমি আমারটা দিতে চাইতাম সেটা নিত। আগে আমার পিসিতে কুইকবুকস লগইন করতে হবে। আমারটা? হ্যাঁ, আপনারটা এখানে লগইন করতে হবে, সেক্ষেত্রে আপনারটা আসতো। এখন আমি একটু এখানে চলে আসি।
এই যে আগে কি ছিল সাপ্লায়ার্স, বাট এখন চলে এসেছে কেন, আমার কুইকবুক সফটওয়্যারে এই ডেটাগুলো ছিল, এই যে এখন এই ডেটাগুলো এখানে চলে এসেছে। এখন আমি ডকুমেন্ট অ্যাড করব, অ্যাড ডকুমেন্টে ক্লিক করে কিছু ডকুমেন্ট অ্যাড করব। ডকুমেন্ট অ্যাড করার জন্য ফার্স্টে আমি ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিই। আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিব। এই যে আমি একটা ডেস্কটে যে অ্যাকাউন্ট ওপেন করলাম, দেন কানেক্ট করলাম, ডকুমেন্ট আপলোড করছি, এই কাজগুলো কিন্তু আমাদের না, বাট আমরা যেহেতু শিখছি আমরা একদম প্রথম থেকে শিখবো যে স্টেপ বাই স্টেপ কাজগুলো কিভাবে হয়। আমি এখন ডকুমেন্টগুলো ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি ডেস্কটে চলে আসবো, আসার পরে যে অ্যাড ডকুমেন্ট লেখা দেখতে পাচ্ছি, অ্যাড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কস্ট, এই প্যানেলের মধ্যে কি কি থাকবে, আমার বিলস অ্যাড করব, দেন রিসিপ্ট, পারচেজ, ইনভয়েসেস, দেন সেলস এর ক্ষেত্রে আমার সেলস ইনভয়েস গুলো অ্যাড করব এখানে, ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, এবং সাপ্লায়ার স্টেটমেন্টের ক্ষেত্রে সাপ্লায়ার স্টেটমেন্ট। এখানে যদি আরো কিছু আছে, এখানে কোন কোন ফরম্যাট গুলো তারা অ্যালাউ করে, পিডিএফ, জেপিজি, পিএনজি, জিপ, এবং এখানে ইমেজের ক্ষেত্রে হচ্ছে 6 MB এবং জিপ ফাইলের ক্ষেত্রে হচ্ছে 100 MB। এখানে আমি ফার্স্টে সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ডাউনলোড করে নিয়ে এসেছি সেগুলো এখানে নিয়ে আসলাম। এই যে এখানে আমার 4টা ফাইল প্রসেসিং এ আছে। এখন আমি ইনবক্সে চলে আসব। এই যে আমি আর এখানে প্রসেসিং এ কয়টা আছে, একটা প্রসেসিং হয়ে ইনবক্সে চলে এসেছে অলরেডি। আমি কি কস্ট সেন্টার অ্যাড করেছি না, এই যে কস্ট সেন্টার ইন প্রসেসিং এ আছে। আমার ক্লায়েন্ট যখন সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে আসে, তখন সাপ্লায়ার যখন ডেস্কে ডকুমেন্ট গুলো পাঠাবে তখন এগুলো এসে কোথায় থাকবে, এই যে এই সেন্টার ইনবক্সে এসে জমা থাকবে। আমরা মেসেঞ্জারে কাউকে টেক্সট করলে কোথায় যায়, ইনবক্সে গিয়ে জমা থাকে না। ইনবক্সে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু দেখে কি ডেলিভার্ড হচ্ছে, তার মানে ইন প্রসেসিং আছে, মানে কি এটা এখনো ডেলিভার্ড হয়নি, ডেলিভার্ড হচ্ছে ইন প্রসেসিং। যখন প্রসেসিংটা ডান হবে তখন ইনবক্সে চলে যাবে। এখন এখন আমি যদি একটু তাড়াতাড়ি করতে চাই, আমি এই যে মুভ টু ইনবক্সে ক্লিক করলে এটা তাড়াতাড়ি চলে যাবে। এই যে মুভ টু ইনবক্স, এটা অটোমেটিক যেত, আমি মুভ টু ইনবক্সে দেওয়াতে এটা তাড়াতাড়ি চলে গিয়েছে। এখন আমি ইনবক্সে 4টা দেখতে পাচ্ছি, আর আমার রিভিউ প্যানেলে এই 4টা আছে। এখন এই যে এখানে ক্যাটাগরি এটা অটো নিয়ে নিয়েছে, এখানে অনেক সময় দেখবেন এখানে পাবলিশড অটোমেটিক লেখা আসে, এটা লেখা আসেনি তাই আমি করতে পারছি না। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝেছি, আমি আবার এই সেন্টারে চলে আসি। আমি এটা অন করলাম, এই যে আমার যে ডকুমেন্টটা আমি অ্যাড করেছি এটা আমি দেখতে পাচ্ছি। এখানে আমাকে কিছু কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। এখন এখানে এই যে আইটেম আইডি চলে এসেছে, ডকুমেন্ট ওনারের নাম চলে এসেছে, স্টেটমেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। দেন এখানে যে ডেট কি ছিল, 8 নভেম্বর 2022 দেওয়া না, এখানে যে 8 নভেম্বর 2022 অটোমেটিক চলে নিয়েছে। সাপ্লায়ারের নাম, এই যে সাপ্লায়ারের নাম মালানি অটোমেটিক নিয়েছে। দেন এই যে ডকুমেন্ট রেফারেন্স ইনভয়েস নাম্বারটা কি অটোমেটিক চলে এসেছে, চলে এসেছে।
এখন আমাকে ক্যাটাগরি দিতে হবে, এটা কি ট্রাভেলিং এক্সপেন্স আছে। এখন আমি এখানে যদি ক্লিক করি আমার কুইক বুকস এর মধ্যে যেই যেই ক্যাটাগরিগুলো আছে চার্ট অফ অ্যাকাউন্টে আমার সেগুলো আসবে। এখন আমার চার্ট অফ অ্যাকাউন্টে যদি ট্রাভেলিং এক্সপেন্স অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আমাকে কুইক বুকসে চলে যেতে হবে। কুইক বুকসে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টে ট্রাভেলিং এক্সপেন্স অ্যাড করব, অ্যাড করে আমাকে এখানে এসে ট্রাভেলিং এক্সপেন্সটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে দেখে আছে কিনা। এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিসে কি কিছু দিব? আমরা কিছু দিব না। এখানে কি কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস নাকি এক্সপেন্স? আমি একটা জিনিস দেখাই। এখানে আমরা বিলে গিয়ে এক্সপেন্স রেকর্ড করেছি না? এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করি না, এই এক্সপেন্সের ডকুমেন্টে কিন্তু আমি রেকর্ড করছি। যখন আমি প্রোডাক্ট এন্ড সার্ভিসের ডকুমেন্ট রেকর্ড করব তখন এখানে কিন্তু প্রোডাক্ট এন্ড সার্ভিস আসবে। তো এখানে কি প্রোডাক্ট এন্ড সার্ভিস আসবে? এখানে কি জাস্ট এটা এক্সপেন্সের। এখন কারেন্সি চলে এসেছে, টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল অ্যামাউন্ট চলে এসেছে। এবং আমার জিবিপিতে যে টোটাল অ্যামাউন্টটা আমার হোম কারেন্সিতে চলে এসেছে। আমার কি এটা আমার ইউকের কোম্পানি। আচ্ছা এখন এটা কি পেইড? এই যে পেমেন্টের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটুকু আগে ডেস্কটে ছিল না। আমরা ফ্রিতে যখন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার জন্য কি ফ্রিতে করছি না, যে পেইড ভার্সন যেটা আছে পেইড ভার্সনে হচ্ছে এখান থেকে আমি পেমেন্ট দেখাতে পারবো, বাট ফ্রি ভার্সনে হচ্ছে আগে ছিল না, বাট এখন এটা আছে। আমি এখান থেকে পেমেন্ট দেখাচ্ছি না, আমি সফটওয়্যারে গিয়ে দেখাবো। আমি সবকিছু করেছি, এখন আমি জাস্ট পাবলিশে ক্লিক করব। আমার একটা পাবলিশড হয়ে গিয়েছে, এই যে এখন আমার আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। এখানে আইটেম আইডি অটোমেটিক চলে এসেছে। ডকুমেন্ট ওনার যার ডেস্ক অ্যাকাউন্ট তার নামই থাকবে। এখানে টাইপটা সিলেক্ট করতে হবে। ডেট, ডেট আমি যদি দেখি ডেটটা অটোমেটিক চলে এসেছে। এই যে এইখানে যে ডেটটা আছে এই ডেটটা অটোমেটিক চলে এসেছে। সাপ্লায়ারটা আসেনি, সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে গোড্যাডি। আমি সাপ্লায়ারটা অ্যাড করে নিলাম যেহেতু অ্যাড করা ছিল না। আমাকে ক্যাটাগরি এখানে যেগুলো আমরা অরেঞ্জ কালার দেখছি এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা যদি না দেই আমার পাবলিশড হবে না। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, এটা কি ছিল এক্সপেন্স আচ্ছা এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। হ্যাঁ এটা আমি ক্যাটাগরিটা সিলেক্ট করি। দেন আমার এখানে সব ইনফরমেশন চলে এসেছে। আচ্ছা আমি কাছে থেকে দেখছি আর এটার পিডিএফ ফাইল তো আছে, আপনি বুঝতে পারবেন। এই যে এখানে ডাউনলোড করে দেখে নেবেন, এই যে এখান থেকে ডাউনলোড করা যায়। আচ্ছা এটা আমি পেইড দেখাবো না, এটা আমি সফটওয়্যারে গিয়ে দেখাবো। এটা আমি পাবলিশড করে দিচ্ছি। দেন আমার আরেকটা অটোমেটিক চলে এসেছে। এখানে সব ইনফরমেশন গুলো আমার নিয়ে নিয়েছে। এখানে এটাও হচ্ছে আমার 0 রেটেড। ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে অফিস এক্সপেন্স, এই যে অফিস এক্সপেন্স ক্যাটাগরি। একটা জিনিস বুঝতেছিলাম, সেটা হলো বলেন। এখানে তো মানে ডকুমেন্ট গুলো থাকবে সেটা আমি আমার পিসিতে ডাউনলোড করে তারপরে কুইক বুকসে কাজ করব। আচ্ছা আপনি দেখেন তাহলে ক্লিয়ার হবে। এখানে আমার এত ক্যাটাগরাইজ করা এগুলো দরকার নেই। আপনার তো কুইক বুকস এগুলো নেই ডকুমেন্ট, আপনি ডেস্ক থেকে কুইক বুকসে নিয়ে যাচ্ছেন। এখন আপনি ডেস্কের মধ্যে থেকে আচ্ছা হ্যাঁ রেকর্ড হয়ে যাচ্ছে, আমাকে আবার রেকর্ড করতে হবে না ম্যানুয়ালি। এখন আমি যদি প্রত্যেকটা ডকুমেন্ট হাতে নিয়ে একটা একটা করে রেকর্ড করি আমার অনেক সময় লাগবে। আর এখানে আমি যখন এখান থেকে পোস্টিং করে দিচ্ছি আমার কুইক বুকস অটোমেটিক এন্ট্রি হয়ে যাচ্ছে এগুলো। তো এখানে এই যে এটা হচ্ছে নিয়ে নিয়েছে, এখানে লিগ্যাল এন্ড প্রফেশনাল ফিস এটা আমার নিয়ে নিয়েছে। এখানে ট্যাক্স রেট এটাও 0 রেটেড, আমি এটা দিয়ে দিব, পাবলিশ করে দিব। এখন আমি
আচ্ছা, এই একটা বাকি আছে। এখন আমি চলে যাব হচ্ছে কুইক বুকসে, ঠিক আছে? আমি এক্সপেন্স করেছি, এক্সপেন্স সেন্টারে থাকবে। আমি এখানে অল ডেট দিব, এখানে কাস্টমাইজ করে দেওয়া আছে। ফিল্টার করার জন্য স্ট্যাটাস অল, এখানে লাস্ট 12 মান্থ দেওয়া আছে, এটা আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে ডেটটা চেঞ্জ করে দিব। সো আমি পাস্টের একটা ডেট দিব আর প্রেজেন্ট ডেট দিব, দেওয়ার পর হচ্ছে আমি অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর আমি যে অ্যাড করেছি এগুলো চলে আসবে, এই যে চলে এসেছে, এই যে মালানি, সুজি ভাবান, শিরো হোম ডেকোর, godaddy.com, এগুলো আমি রেকর্ড করেছি না? এই যে কি কি ক্যাটাগরি দিয়েছি, আলাদাভাবে ডেস্কের কাজগুলোর জন্য কোনো দেখার জন্য কোনো অপশন নাই? এই যে না, এখান থেকেই তো আমি এই সেন্টার থেকেই দেখতে পাচ্ছি যে আমি এগুলো নিয়ে এসেছি। আর এই যে এখানে কি কি চার্ট অফ অ্যাকাউন্ট দিয়েছিলাম এগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি এখানে ক্লিক করব। এটা অন করলাম, হ্যাঁ। অন করার পর এই যে আমি যে ম্যানুয়ালি এন্ট্রি করতাম না, এটা কি অটোমেটিক সবকিছু দেখেন এন্ট্রি হয়ে গিয়েছে। এটা তো অন্য একটাতে ক্লিক করেছে, আমি ওটাতে ক্লিক করি। এই যে আমি যেই কাজটা করতাম, এটা আমার এখানে অটোমেটিক চলে এসেছে। আমাকে কি ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়েছে? আমি জাস্ট ট্যাক্স রেটটা দিয়েছি এবং ক্যাটাগরিটা সিলেক্ট করেছি, আমার অটোমেটিক চলে এসেছে। এখন আমার কাজ কি, এই যে কাজটুকু করলাম, পাবলিশ করে নিয়ে আসলাম, এটা অনেক সময় ক্লায়েন্ট নিজেই পাবলিশ করে ফেলে। আপনাকে বলবে কুইকবুকসে এসে, যেমন এইটার পেমেন্ট উনি করে ফেলেছে অলরেডি, আপনাকে বলবে হচ্ছে পেমেন্ট দেখানোর জন্য যে এই যে এক্সপেন্সটা সে যে করেছে এটার জন্য কি ভ্যাট রিটার্ন সেন্টারে কি ভ্যাট রিটার্ন দেখাতে হবে। এখন এই এক্সপেন্সটার যে পেমেন্ট, সে পেমেন্ট অলরেডি করে ফেলেছে। আপনার কাজ কি তখন? তখন আপনার মেক পেমেন্টে গিয়ে দেখাতে হবে। এখন এটা আমরা ডকুমেন্ট দেখে বুঝবো পেমেন্ট হয়েছে কি হয়নি। এই যে অ্যাটাচমেন্টে ডকুমেন্টটা চলে এসেছে ডেস্ক থেকে যখন নিয়ে এসেছি। এখানে টোটাল ডিউ, এখানে কি কোনো ডিউ আছে? এখানে কিন্তু কোনো ডিউ নেই, যে খালি। তার মানে কি এটা পেমেন্ট হয়ে গিয়েছে, এটা সাপ্লায়ারকে পেমেন্ট করে দিয়েছে। এই যে লিগাল অ্যান্ড প্রফেশনাল ফিস যে ছিল, এই যে শিরো হোম ডেকোরের কাছ থেকে তাদেরকে ক্লায়েন্ট পে করে দিয়েছে, 143 পাউন্ড পে করে দিয়েছে, এটা আর বাকি নেই। তার মানে এটা পেমেন্ট হয়েছে। আমার কাজ কি, আমাকে যে হায়ার করলো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে সে পেমেন্ট করেছে, কোন ব্যাংক থেকে পেমেন্ট করেছে। ধরে নিলাম ক্লায়েন্ট আমার ব্যাংক অফ আমেরিকা থেকে পেমেন্ট করেছে। কোন ডেটে পেমেন্ট করেছে? আমি 2022-এ চলে যাই। আচ্ছা, ডেট দিলাম, দেওয়ার পর ক্লায়েন্ট হচ্ছে এটা পেমেন্ট করেছে, আমি এটা মেক পেমেন্ট দেখাচ্ছে, এটা এখন আমি 7 ক্লোজ করে দিব। এখন যদি পার্শিয়াল পেমেন্ট হয় কিভাবে বুঝবো? যে অ্যামাউন্টটুকু ডিউ আছে সেই অ্যামাউন্টটুকু কি হয়নি, এখনো পেমেন্ট হয়নি। এই যে আমি একটা অন করি, অন করার পর আমি ডকুমেন্ট অন করি। আপনারা যে করবেন আপনাদের কাজ কি, ডেস্ক থেকে এগুলো কুইকবুকসে নিয়ে আসবেন, নিয়ে আসার পর সবগুলো হচ্ছে আপনারা যে কোনো একটা ব্যাংক দিয়ে, আর এখানে যে ডেট আছে এই ডেটের কাছাকাছি একটা ডেটের মধ্যে দিয়ে হচ্ছে পেমেন্ট করে দিবেন। এখন এখানে এখানে যদি অ্যামাউন্ট থাকতো টোটাল 300 থাকতো আর ডিউতে যদি 92 পাউন্ড থাকতো, তার মানে কি 92 পাউন্ড এখনো পে করেনি, ডিউ আছে। তো আমি যখন কুইকবুকসে গিয়ে রেকর্ড করব, আমি যখন রিসিভ মেক পেমেন্ট করব, মেক পেমেন্টে কি আমি $300 পেমেন্ট দেখাবো নাকি $392 পেমেন্ট দেখাবো? 300 দেখাবো। যেটা ডিউ সেটা তো এখনো পে করেনি, তার মানে আমি সেটা দেখাবো না। তো এই আমার কাজ হচ্ছে কুইকবুকসে ওই যে মেক পেমেন্টের কাজগুলো করতে হবে।
পরবর্তীতে ভ্যাট সেন্টারে ইম্প্যাক্ট ফেলবে, ভ্যাট রিটার্ন করবে, কজ সে তো ম্যান্ডেটরি করতে হবে, নাহলে কি তার বিরুদ্ধে কেস হবে না? আমাদের এখন এই যে পাবলিশড ডেস্কে অ্যাকাউন্ট ওপেন করলাম, ডেস্ক থেকে যে কুইকবুকসে ডেটাটা নিয়ে আসলাম, মোস্ট অফ দ্য টাইম এই কাজটা হচ্ছে ক্লায়েন্ট করে। আপনি তার কুইকবুকসে আসবেন, আসার পর এক্সপেন্সে দেখবেন হচ্ছে এক্সপেন্সে বা বিলে দেখবেন 500টা 200 300, যেমন সে তার আপনাকে 500 বিলের জন্য আপনাকে $400 বা $500 বা পাউন্ড দিবে, আপনাকে কাজ করে দিতে হবে। আপনি তার এক্সপেন্স সেন্টারে চলে আসবেন, হ্যাঁ, আসার পর দেখবেন এরকম 500, এটা এখানে তো আসলাম, এরকম 500 বিল আছে, হ্যাঁ, যেগুলো আপনাকে মেক পেমেন্ট পোস্টিং করে দিতে হবে। এগুলোর জন্য সে আপনাকে পেমেন্ট করবে, তখন আপনি তার সেন্টারে চলে যাবেন, সেন্টারে গিয়ে প্রত্যেকটা অন করবেন, অন করে ডেস্ক থেকে যে ডকুমেন্ট এসেছে সেটা দেখে দেখে এই যে মেক পেমেন্ট বা রিসিভ পেমেন্ট সেগুলো আপনার করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। আপনি তার এই সেন্টারটাতে এসে আপনি তার ডকুমেন্টগুলো সব দেখতে পারবেন, এটাই হচ্ছে আপনার কাজ। তো ডেস্ক কি ক্লিয়ার সবার? আচ্ছা, এখানে আমি বলি, এখানে তো আমরা এই কোম্পানির মধ্যে অনেক অ্যাক্টিভিটি করেছি। যে ক্লায়েন্টের ডেস্ক ইউজ করছি সে তার অ্যাকাউন্টিং বুককিপিং এর কাজ করেইনি, তখন তার অনেকগুলো ডকুমেন্ট সে একসাথে হচ্ছে ডেস্ক, এই ডেস্ক থেকে কুইকবুকসে নিয়ে এসেছে, তখন আপনাকে কাজ করতে হবে। এই যে আমাদের যে এত ডেটা সেটা থাকবে না, আর যদি থাকে আপনাকে পিডিএফ দেখে দেখে ম্যাচ করে করে করতে হবে। মেইনলি এই সেন্টারে আসলে আপনার যেগুলো যেগুলো মেক পেমেন্ট করা নেই এবং যে ডকুমেন্ট গুলো থাকবে সেগুলো দেখে দেখে করতে হবে। আর যে ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ডেস্কে কাজ করবেন তার তো কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টেন্ট বা বুককিপার নেই, সে একই সাথে 200-300 বিল এই সেন্টারে থাকবে, আপনি এই সেন্টারে আসবেন, 200-300 বিল পাবেন, আপনার কাজ হচ্ছে এগুলো প্রসেসিং করে দেওয়া। সে বলে দিবে কোন ব্যাংক থেকে করেছে, আপনার কাজ হচ্ছে প্রসেসিং করে দিবেন। আর যেটা বললাম ডেস্ক থেকে আমি যেভাবে কুইকবুকসে পোস্টিং করলাম, এটা 60-70% টাইম মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট করে থাকে। ইন কেস অফ যদি আপনার করতে হয় বা প্রসেসটা প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি কিভাবে হয় আমি পুরোটা দেখালাম। এখানে জাস্ট আমাকে দেখতে হবে কোন ব্যাংক থেকে পেমেন্ট করেছে, এখনো ডিউ আছে কিনা, আর এটার একটা অ্যাটাচমেন্ট থাকে, অ্যাটাচমেন্ট তো আমরা দেখি, এটা অ্যাটাচমেন্ট দেখে বুঝবো কজ ক্লায়েন্টকে তো ভ্যাট রিটার্ন করতে হবে, এর জন্য সে বাধ্য এটা পোস্টিং করার জন্য। অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এর কাজ থাকে, এন্ট্রি করতেই হচ্ছে। আর কার কোনো কোশ্চেন? সবাই চলে এসেছে। এখানে আমার একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাজেটিং এর একটা ডকুমেন্ট। এখন নর্মালি আমরা তো মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসে কাজ করতে গেলে বাজেটিং এর খুব একটা কাজ পাওয়া যায় না, বাট আপনি যদি কোনো রিমোট জব করেন সেক্ষেত্রে বাজেটিং এর কাজ থাকলেও থাকতে পারে। নর্মালি এই কাজটা বাজেটিং এর কাজটা এক্সিকিউটিভ লেভেলে যারা থাকে তারা করে না, মিড সিনিয়র লেভেলে যারা থাকে মোটামুটি তারা এই বাজেটিং এর কাজটা করে। একটা টিম থাকে, টিম মিলে বসে ডিসকাস করে দেন হচ্ছে মান্থলি, কোয়ার্টারলি অর 6 মান্থ অর ফুল ইয়ারের জন্য হচ্ছে একটা বাজেটিং তৈরি করে কোম্পানির। সো আপনারা যদি কোনো বাজেটিং এর, ইন কেস অফ কোনো বাজেটিং এর কাজ পান সেক্ষেত্রে কিভাবে করবেন? ফার্স্ট আমি কুইকবুকসে চলে আসি। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বাজেটিং এর জন্য হায়ার করে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কুইকবুকসের, তার ক্লায়েন্টের যে ডেটাগুলো আছে 4 থেকে 5 বছরের যে প্রিভিয়াস ডেটাগুলো আছে, ডেটাগুলো অ্যানালাইসিস করে একটা বাজেটিং তৈরি করতে হবে। তো এখন সেই ডেটা অ্যানালাইসিস করে তো বাজেটিং করবেন, কখন পরিবর্তন হতে পারে, যেমন আগে ক্লায়েন্ট হচ্ছে 100 টন প্রোডাক্ট উৎপাদন করত, এখন সে যদি 300 টন প্রোডাক্ট উৎপাদন করে সেক্ষেত্রে তার প্রোডাকশন কস্ট, আদার যে কস্টগুলো বা দেন সেটাও বাড়বে, দেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম সেটাও বাড়বে। সেক্ষেত্রে বা ক্লায়েন্ট বড় কোনো ইনভেস্টমেন্ট পেলো সেক্ষেত্রে আপনার বাজেটিংটা একটু অন্যরকম হবে, পরিবর্তন হবে। যদি এই ধরনের কোনো সিনারিও না থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের 4 থেকে 5 বছরের ডেটা দিয়ে হচ্ছে আপনাকে বাজেটিং করতে হবে। বাজেটিং এর জন্য এখানে একটা আমি ডকুমেন্ট দিয়ে দিয়েছি, সেটা দিয়ে করবেন, বাট রিয়েল লাইফে যখন করবেন তখন আপনাদের হচ্ছে নিজেদের এটা তৈরি করে নিতে হবে। এই যে আমাদের নেভিগেশন প্যানেল, নেভিগেশন প্যানেলে বাজেটে চলে যাব। বাজেটে যাওয়ার পর ক্রিয়েট বাজেটে ক্লিক করব।
আমি সাব ডিভাইডেড করেও করতে পারি। আমি আবার যদি একসাথে করি, প্রথমটা সিলেক্ট করব প্রিফিল ডেটা। আমি যে বাজেট করছি, যেমন 2025 সালের জন্য বাজেট করছি, তো আমি যদি প্রিফিল ডেটাতে 2024 সালটা সিলেক্ট করি, আমার 24 সালের যে ডেটাগুলো আছে আর 25 সালের, এই দুইটার মধ্যে আমি একটা কম্প্যারিজন করতে পারবো। আর যদি আমাদের ইম্পোর্ট করতে হয় বাজেট, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট বাজেটে গিয়ে একটা সিএসভি ফাইল ডাউনলোড করব। ডাউনলোড করে সেখানে আমাদের যে এই ডেটাগুলো আছে, ডেটাগুলো এন্ট্রি করে ইম্পোর্ট করে দিব। সো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, করার পর আমার 2024 সালের যে ডেটাগুলো ছিল, সেই ডেটাগুলো আমার এখানে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে ফুল করে দেখাবো না, জাস্ট একটা আইডিয়া দিব। এখানে jan to ডিসেম্বর 2025 কেন এসেছে, আমার হচ্ছে 24 সাল পর্যন্ত করা আছে, আমি অন্যদের দেখিয়েছি, এর জন্য 25 সিলেক্ট করলাম। আপনারা হচ্ছে 23 সিলেক্ট করতে পারেন আর 24 সিলেক্ট করতে পারেন, ইয়ারে কোনো প্রবলেম হবে না। আর আমার যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার আমি জানুয়ারি থেকে দিয়েছি, যাদের এপ্রিল থেকে দিয়েছেন তাদেরকে এপ্রিল আসবে, আপনার সেটিং এর উপর ভিত্তি করে এই সময়টা আসবে। আমি যেহেতু জানুয়ারি দিয়েছি, এর জন্য jan to ডিসেম্বর এসেছে। আর আমি এই 2025-এর ডেটাটা আমি 2024-এর ডেটার সাথে হচ্ছে কম্পেয়ার করব। এখন আমি ইয়ারলি করতে পারি, কোয়ার্টারলি করতে পারি, দেন মান্থলি করতে পারি। সো মান্থলি এখানে দেওয়া আছে। দেওয়ার পর আমি যে প্রত্যেক মাসে মাসে যে বাজেটিংটা করছি, আমি এন্ট্রি করব। এন্ট্রি করার পর আমার যে টোটালটা আছে, টোটালটা এখানে চলে আসবে। আমি যদি এখানে টোটাল কোন একটা অ্যামাউন্ট দেই, অ্যামাউন্ট দিলে এই পুরো 12 মাসের মধ্যে এটা কি ফ্র্যাকশন করে ভাগ করে নিয়ে নিবে। কিন্তু দেখা যায় আমার প্রতি মাসে কি একই পরিমাণ সেলস অফ প্রোডাক্ট ইনকাম থাকবে? যদি আমরা কোনো ড্রেসের বিজনেস যদি হয়, এটা যদি চিন্তা করি, ঈদের সময় কি তার সেলের পরিমাণ অনেক বেশি থাকে না? তখন দেখা যায় এপ্রিলের মাসে হচ্ছে ঈদের সময়, তখন যেই পরিমাণ সেল হবে, এর আগে প্রিভিয়াস জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কি সেই পরিমাণ সেল হবে? তো প্রত্যেকটা অ্যামাউন্ট আলাদা আলাদা হবে, এটা হচ্ছে আমাকে দিতে হবে। আর এখানে যে হেডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই হেডগুলো আমার চার্ট অফ অ্যাকাউন্টে যে হেড আছে, সেই হেডগুলো এখানে সব চলে এসেছে। এখন আমি আপনাদেরকে যেই ডকুমেন্টটা দিব, এই ডকুমেন্টে যে হেডগুলো আছে, এই হেডটা যদি আপনি বাজেট অপশনে এসে না পান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যেতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আপনি হেড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে রিলোড দিলে দেখবেন এই বাজেটিং সেন্টারে হেডটা চলে আসবে। সো আমি সেলস অফ প্রোডাক্ট ইনকামে আমি জাস্ট প্রথমে 1-2টা এন্ট্রি দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কিছুটা ডেটা এন্ট্রির মতো, আপনারা দেখে দেখে এন্ট্রি করবেন। এটা আমি ফার্স্ট এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব, দেন ফেব্রুয়ারিটাও দিয়ে দিব। এই ডাটাগুলো কি মানে যার কাজ করব সে উনি দিয়ে দিবেন? আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট করবেন, প্র্যাকটিস পারপাসে দিচ্ছি। আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বাজেটিং এর কাজ দেয়, সেক্ষেত্রে ক্লায়েন্টের 4 থেকে 5 বছরের ডেটা অ্যানালাইসিস করে আপনাকে এই ধরনের একটা বাজেটের রিপোর্ট বানাতে হবে। এরপর আপনাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। আপনার সেটাই তো বললাম, 4 থেকে 5 বছরের তার ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে দেন আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে। হ্যাঁ, এখন আমি যেটা বললাম, এই ধরনের কাজগুলো কারা করে? যারা মোটামুটি মিড সিনিয়র লেভেলে থাকে। এখন যারা অ্যাকাউন্টিং এর নলেজ কম বা এক্সিকিউটিভ লেভেলে যারা থাকে, তারা কিন্তু এই ধরনের কাজটা করে না। আর আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনাদের বাজেটিং এর কাজ করতে হবে না। যদি রিমোট জব পান, মোটামুটি ভালো একটা পজিশনে পান, সেক্ষেত্রে দেখা যায় আপনাকে এই বাজেটিং এর কাজটা হতে পারে। সেটা করতে গেলেও হচ্ছে রিমোট জবের ক্ষেত্রে একটা টিম থাকে, বাজেটিং করবেন, এটা নিয়ে একটা মিটিং হবে, সে অনুযায়ী বাজেট প্রিপেয়ার করা হয়। আপনি তার, আচ্ছা আমি বলছি, আপনি ধর 4 থেকে 5 বছর যে আগে কুইকবুকস এর বাজেট প্রিপেয়ার করা আছে, আপনি সেই রিপোর্টগুলোকে অন করবেন। অন করে করে দেখবেন যে তার প্রত্যেক বছর কি কোন কোন মাসে কি কি পরিমাণ সেল হচ্ছে, তার এই বছরে অ্যাডভার্টাইজিং এর জন্য কত এক্সপেন্স হচ্ছে, দেন তার স্টেশনারি এন্ড প্রিন্টিং এর জন্য কত এক্সপেন্স হচ্ছে, এগুলো আপনি দেখবেন, অ্যানালাইসিস করবেন যে প্রত্যেক বছর সেম আছে কিনা। দেখা গেল স্টেশনারি এন্ড প্রিন্টিং এর প্রত্যেক বছর হচ্ছে 1000 করে বাড়ছে, তো পরবর্তী বছরে যখন আপনি 25-এর বাজেটটা করবেন, তখন আপনি ওইটাতে 1000 বাড়িয়ে দিবেন। এখন ক্লায়েন্ট যদি বড় কোনো ইনভেস্টমেন্ট পায়, সেক্ষেত্রে সে আগে 100 টন প্রোডাক্ট উৎপাদন করতে, এখন সে 300 বা 400 করছে, তার মানে কি সেটা অনেক বেশি বেড়ে গেছে। সে অনুযায়ী অ্যানালাইসিস করে আপনাকে করতে হবে। তো এইটা মোটামুটি যেটা বললাম মিড সিনিয়র লেভেলের কাজ। তো এটা দেখা যায় প্রথম দিকে যাদের নলেজ কম আছে বা তারা এটা পারবে না, এটা এইভাবে অ্যানালাইসিস করেই করতে হবে। জি বলুন। হচ্ছে ম্যাডাম যে বাজেটের ক্ষেত্রে বেশিরভাগই হয় এই যে কোম্পানির যে মানে তার বৈশিষ্ট্য অনুযায়ী
হ্যাঁ কিন্তু ফর্মুলা দিয়ে হয় না। বেশিরভাগ এখন আপনি যদি নরমালি আপনি calculation দিয়ে কিন্তু হয় না। যেমন আমার পড়তেছে কোন মাসে, যেমন যেমন আমি যদি এখন গরমের সময় ফ্যান উৎপাদন করি, এখন কোন প্রত্যেকটা মাসটায় এটা আমি যেটা বললাম সেটাই তো বললাম, অ্যানালাইসিস করতে হবে। এখন আপনি যদি এটা তো কিন্তু মানে ফর্মুলাইজ করে কিন্তু হয়, যেমন এটা 10% যদি আমি আমার হ্যাঁ বেশি সেলস এখন হয়। আচ্ছা আমি বলছি, এটা যদি আপনি কোনো রিমোট জব করেন, সে কোম্পানির যদি কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশন বা কোনো এটা থাকে সেটা আপনাকে জানিয়ে দিবে, সে অনুযায়ী করবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বলে দিচ্ছি, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেমন আমি এর আগে যেখানে ছিলাম, আমাদের সেখানে যখন বাজেটিং করা হতো, আমরা থাকতাম, দেন একদম সিনিয়র লেভেলে যারা থাকতো তারা থাকতো, আমরা হচ্ছে মিটিং করে সব সম্পূর্ণ টিম মিলে হচ্ছে একটা আমরা বাজেটিং প্রিপেয়ার করতাম। তো মেইনলি বাজেটিং এর কাজটা এভাবেই হয়। আর মার্কেট প্লেসে যখন ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ, অ্যাকাউন্টস পেবল রিসিভেবল পাবেন। তো এটা খুব একটা থাকবে না, বাট যেহেতু আমরা শিখাচ্ছি আমরা সবকিছুই শিখবো। এখন এইটা দেখে দেখে আপনারা এন্ট্রি করবেন। মিস আমি একটু আসতেছি। জি, আমি কয়েকটা এন্ট্রি করে দেখাচ্ছি, আপনারা যখন করবেন সব করবেন। দেন 30 দেন আমি পরবর্তী মাসের গুলোও দিয়ে দিব। আমি পুরোটা করব না, আমি জাস্ট কয়েকটা ডেটা বসিয়ে দেখাবো, আপনারা পুরোটাই করবেন। আমার টোটালটা হচ্ছে এখানে চলে এসেছে। দেন আচ্ছা, এখানে কিছু নাম্বার দিয়েছে, এর জন্য হচ্ছে না। জি আসেন। তো আমি টোটালটা করছি না, ঠিক আছে, আপনারা টোটালটা করবেন, আমি জাস্ট দেখাচ্ছি। এটা আমি 7 ক্লোজ করে দিব সেখানে। এটা আমি এখানে কিছু নাম্বার এসেছে, টোটালটা ম্যাচ করছে না। আচ্ছা আমি এই কলামে দিয়ে দিই। এটা আমি 7 ক্লোজ করে দিব। আমি জাস্ট টোটালটা করতে অনেক সময় লাগবে, এর জন্য আমি করছি না, বাট আপনারা যখন করবেন আপনারা সবগুলো দিয়েই করবেন। এখন এই যে আমার বাজেট অন হয়েছে, আমি যে এর আগে যে করেছি সেই বাজেটগুলো আছে, আর নতুন যে বাজেটটা এটা অন হয়েছে। এখন আমি এটা ভিউ করব। ভিউ করলে আমি আবার এখানে দেখতে পারবো। এবার আমি চলে যাব হচ্ছে রিপোর্ট সেন্টারে। আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমি এই সেন্টার থেকে আমি এটা চেঞ্জ করতে পারবো। আমি বাজেট ওভারভিউটা দেখতে পারবো, দেন বাজেট ভার্সেস অ্যাকচুয়াল এটাও দেখতে পারবো। সো আমি দুইটা রিপোর্টই অন করছি।
এখানে আমার সব আসবে না, আমি যেহেতু সব এন্ট্রি করিনি। আচ্ছা, এটা আসবে না, আমি তো সব ডেটা দেইনি। সেটা 17 থেকে এখানে যদি যাই, আমি তো অনেক আগে থেকে ডেট দিয়েছি। একদম লাস্টে গেলে হচ্ছে এখানে আমি যে ডেটাগুলো এন্ট্রি করেছি এগুলো সব হচ্ছে এখানে চলে এসেছে। দেন আমি ব্যাক টু রিপোর্ট লিস্টে যাই, দেন বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। এখানে আপনারা হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল যে রিপোর্টটা এটা জমা দিবেন। এখানে আপনারা যখন বাজেটটা প্রিপেয়ার করবেন, আমি তো এখানে সব ডেটা দেইনি, প্রিপেয়ার করার পর আপনার যে অ্যাকচুয়াল কি কত পার্সেন্ট প্রফিট হয়েছে এটা অ্যাকচুয়ালটাও আসবে প্লাস পার্সেন্টেজও দেখতে পারবেন। মানে আপনি একটা বাজেট প্রিপেয়ার করার পর ওইটার যে প্রফিটটা ওইটা আপনি পার্সেন্টেও এখানে অ্যাকচুয়ালে অ্যামাউন্ট আসবে প্লাস এখানে আপনি পার্সেন্টেও দেখতে পারবেন। আপনার কাজ হচ্ছে আপনি ডেটাগুলো বাজেটটা যে প্রিপেয়ার করবেন এটা জাস্ট আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর যখন আপনি রিপোর্ট রান করবেন রিপোর্টে অর্গানাইজ ভাবে আসবে এবং আপনি আপনার যে কি পরিমাণ প্রফিট হয়েছে এটা আপনি নাম্বারেও দেখতে পারবেন, পার্সেন্টেও দেখতে পারবেন। আপনারা যখন করবেন এখানে পার্সেন্টেজও চলে আসবে, এখানে নাম্বারও চলে আসবে। তো এটা আপনারা পারবেন করতে, সময় স্বল্পতার কারণে আমি পুরোটা করছি না। না, আপনাদের অ্যাকচুয়ালের ক্ষেত্রে ওই ডাটাটা যদি না থাকে সেক্ষেত্রে আসবে না। হ্যাঁ, এগুলো তো থাকবে, এটা এখন আপনারা প্র্যাকটিস করার জন্য করছেন, তো এইভাবেই করবেন অ্যাকচুয়ালি। আর বাজেট ভার্সেস অ্যাকচুয়ালের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আপনারা ডাউনলোড করে জমা দিবেন। দেখা গেল আপনারা কি 2023 সাল দিয়ে ইনভয়েস করেছেন, বিল করেছেন, সেখানের কিছু ডেটা আছে, যদি আগের কিছু ডেটা থাকে সেটা থাকবে, আর যদি একদম ফ্রেশ কোম্পানি হয় সেক্ষেত্রে তো অ্যাকচুয়ালের ক্ষেত্রে কোনো ডেটা থাকবে না। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পেরোল জার্নাল। নর্মালি কুইকবুকসে আমি ফার্স্ট রিপোর্টটা অন করি, ডাউনলোড করে নেই। এটা হচ্ছে আমার একটা পেরোল ডিটেলস রিপোর্ট। তো কুইকবুকসে যদি আমরা পেরোল করতে চাই, কুইকবুকসের সাথে পেরোলের জন্য আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হয়। সো পেরোলটা মোটামুটি এক্সপেন্সিভ, আমাদের $35 এর মতো এটার জন্য পে করা লাগে। প্লাস আমরা যে প্রত্যেকটা এমপ্লয়ার জন্য স্যালারি ক্যালকুলেশন করব পেরোলে পার এমপ্লয়ার জন্য আমাকে $6 করে পে করতে হচ্ছে এক একজন এমপ্লয়ার জন্য। সো তাহলে পেরোলটা হচ্ছে কুইকবুকসে মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এখন আমরা যে রিপোর্টটা দেখতে পাচ্ছি এই রিপোর্টটা কোন একটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করলো, প্রোভাইড করার পর আমাদেরকে বলবে যে পেরোল জার্নাল এন্ট্রি করে দেওয়ার জন্য। আমরা জার্নাল এন্ট্রিতে গিয়ে কি সবাই জার্নাল এন্ট্রি করা শিখেছি না? তো এই পেরোল রিপোর্টটা পাওয়ার পর আমরা হচ্ছে জার্নাল এন্ট্রি করব, জার্নাল এন্ট্রিতে গিয়ে এটা। আর এই রিপোর্টটা কোথা থেকে আসলো? রিপোর্টটা হচ্ছে থার্ড পার্টি বিভিন্ন এজেন্সি বা কোম্পানি আছে যারা এই ধরনের কাজগুলো করে। তো ক্লায়েন্ট কি করেছে, থার্ড পার্টি কোনো এজেন্সিকে দিয়ে হচ্ছে তার পেরোলের কাজটা করিয়েছে, পেরোলের কাজটা করার পর থার্ড পার্টি এজেন্সি পেরোলের রিপোর্টটা দিয়েছে, এখন আপনাকে মার্কেট প্লেস থেকে হায়ার করেছে, আপনি তার পেরোলের জার্নাল করে দিবেন। সো পেরোলের মোটামুটি বেশ ভালো কাজ পাওয়া যায়। আপনারা যদি সার্চ করে দেখেন ফাইবারে, দেন আপওয়ার্কে, দেন লিঙ্কডইনে আপনারা সার্চ করে করে দেখবেন পেরোলের ভালো কাজ পাওয়া যায়। সেটা ভালো করে শিখতে হবে। এখানে জাস্ট আমি পেরোলের বেসিক জার্নাল এন্ট্রি করাটা শিখাবো। এখন ক্লায়েন্ট এই রিপোর্টটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে কেন করালো, পেরোলে কুইকবুকসে কেন রেকর্ড করেনি বা আপনাকে কেন করতে দিল, এটা কি বুঝেছেন? আমি ফার্স্টে কি বললাম যে কুইকবুকসে পেরোল ক্যালকুলেশন করাটা মোটামুটি এক্সপেন্সিভ। তো কুইকবুকসে যে পরিমাণ পে করতে হবে তার চাইতে কম অ্যামাউন্ট দিয়ে ক্লায়েন্ট হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে এই পেরোল রিপোর্টটা তৈরি করেছে, আর আপনাকে দিল হচ্ছে আপনি এটা জার্নাল এন্ট্রি করে দিবেন। জার্নাল এন্ট্রি করলে কি এটার জন্য আলাদা করে পেমেন্ট দিতে হবে? এটা আমি কিন্তু পেরোলের ফিচার্স গুলো ইউজ করছি না, আমি জাস্ট জার্নাল এন্ট্রিতে গিয়ে এই রিপোর্টটা দেখে পেরোলের জার্নালটা এন্ট্রি করে দিচ্ছি। এখন আমরা দেখব পেরোল ডিটেলস রিপোর্টের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে আমাদের দুইজন ব্যক্তিরটা দেওয়া আছে, জেমস বান্টে এবং অ্যানিটটা দেওয়া আছে।
আর দুইজন ব্যক্তির যে টোটাল যেটা আছে টোটালটা এখানে দেওয়া আছে। আমরা চাইলে যখন পেরোল জার্নাল ক্যালকুলেশন করব দুইজনের জন্য আলাদা আলাদা করে জার্নাল এন্ট্রি করতে পারি, আবার দুইজনের অ্যামাউন্টটা একসাথে করে আমরা জার্নাল এন্ট্রি করতে পারবো। এখন রিপোর্টটার মধ্যে কি কি আছে আমরা এটা একটু জানি। এই যে এটা হচ্ছে জেমসের স্যালারি টোটাল। এই স্যালারির মধ্যে এটা হচ্ছে তার রেগুলার পেমেন্ট, সে ওভারটাইম করেছে 4 আওয়ার্স ওভারটাইমের পেমেন্ট, যদি কোনো হলিডে পেমেন্ট থাকে এখানে আসতো, বোনাস, দেন ভ্যাকেশনেরটা। আমরা যারা জব করি আমরা যে স্যালারি পাই এটাই ফুল যে স্যালারিটা পাই এটাকে আমাদের ফুল স্যালারি, এর মধ্যে কিন্তু থাকে হাউস রেন্ট থাকে, দেন মেডিকেল থাকে, ট্রাভেল থাকে, সবকিছু মিলে হচ্ছে প্যাকেজটা মিলে হচ্ছে আমাদের স্যালারিটা দেওয়া হয়। তো এই যে কাজগুলো করে এটা কি এইচআর এর পেরোলের একটা কিন্তু পার্ট থাকে, তারা হচ্ছে এই কাজটা করে। তো এই যে জেমস এই অ্যামাউন্টটা যে পায় এটার যদি টোটাল ফ্র্যাকশন করি এটা হচ্ছে মেইন রেগুলার পে, আর এই সব কিছু মিলে টোটাল এই অ্যামাউন্টটা পায়। এই অ্যামাউন্টটা কে পে করে? কোম্পানি পে করে। এখন এই যে কোম্পানি যে তাকে স্যালারি দিচ্ছে, স্যালারির সাথে এই বিষয়গুলো ইনক্লুডেড আছে, জাস্ট এতটুকু যে পে করে তা কিন্তু না, আরো পে করে। আরো কি কি পে করে? এই যে আচ্ছা বক্স দেখেন, এখানে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ডে এই টাকাটা যায়। দেন ফেডারেল ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স কোম্পানির ফান্ডে যায়। সোশ্যাল সিকিউরিটি, এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটিতে দিতে হয়। দেন মেডিকেয়ার, এমসি ইনকাম ট্যাক্স, এজেড ইনকাম ট্যাক্স, এগুলোর ফুল ফর্ম ডিটেলস আপনারা যদি একটু গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। এই যে এই হেডগুলো, এই খরচগুলো, এগুলো ইন্স্যুরেন্স কোম্পানিতে যায়। একটা এমপ্লয় যখন জব ছেড়ে দিবে বা যখন রিটায়ার্ড হয়ে যাবে তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে তো বেনিফিট গুলো পাবে। এই যে অ্যামাউন্ট গুলো পে করতে হয় এটা এমপ্লয়, এই যে জেমস, এটা এমপ্লয় পে করে। এখন এখানে যে হেডগুলো আছে এই যে ফুটা এমপ্লয়ার, ফেডারেল, এটার দেন হচ্ছে এনসি, নর্থ ক্যারোলাইনার দিকে যারা থাকে সেই এমপ্লয়ীদের হচ্ছে এই রেটটা দিতে হয়, ট্যাক্স রেট। দেন মেডিকেয়ার এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেয়ার, এই দুইটা হেড হচ্ছে কমন। আপনারা যে কোনো কান্ট্রির পেরোলের কাজ করেন না কেন এই দুইটা হেড কমন পাবেন। এই যে অ্যামাউন্ট গুলো এটাও কিন্তু হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ট্যাক্স কোম্পানির কাছে যায়। আমরা তো জানলাম এটা তো এমপ্লয় পে করে, তাই না? এমপ্লয় পে করছে। এটা কে পে করে? এটা পে করে হচ্ছে কোম্পানি। কোম্পানি যে এমপ্লয়কে রেখেছে তাকে যে স্যালারি দিচ্ছে এটুকুতেও শেষ না, তার ইন্স্যুরেন্সের জন্য কোম্পানিকে কি করতে হয়? এই অ্যামাউন্টটা পে করতে হয়। আর ইন্স্যুরেন্স কোম্পানিতে যে এই বিষয়গুলো যায়, ট্যাক্স কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে, এটা কে পে করে? এটা এমপ্লয়। তো মোটামুটি রিপোর্টটা কি সবাই বুঝেছেন? ক্লিয়ার? এখন এখানে যে হেডগুলো আছে আপনারা যদি পেরোলে জার্নাল করেন সেক্ষেত্রে আমি যেটা বললাম সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এগুলো তো কমন হেড, ঘুরে ফিরে এই হেডগুলোর মধ্যেই থাকবে বা একটু চেঞ্জেস থাকতে পারে। আমরা রিপোর্ট বুঝলাম। এখন আমরা যদি জার্নাল এন্ট্রি করি, জার্নালটা আমরা দুইজন এমপ্লয়ের জন্য আলাদা আলাদা করে এন্ট্রি করতে পারি, আবার চাইলে একসাথেও করতে পারি। যদি একসাথে করতে হয় দুইজন এমপ্লয়ারটা একসাথে টোটাল এখানে দেওয়া আছে, টোটাল এখানে দুইটা প্লাস করে দেওয়া আছে এবং এখানে টোটাল গ্র্যান্ড টোটাল আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রিপোর্টটা বোঝা শেষ। এবার আমরা যখন জার্নাল এন্ট্রি করব কিভাবে করব, আমি আপনাদেরকে রেডিমেড জার্নালের একটা সিএসভি ফাইল দিয়ে দিব, ওইটা আপনারা সবসময় রেখে দিবেন। আপনারা যখন কোনো পেরোলের কাজ পান দেখবেন হেড ঘুরে ফিরে আশেপাশেই থাকবে বা একটা দুইটা কম বেশি থাকতে পারে, সো ওই জার্নালটা দেখে দেখে আপনারা এন্ট্রি করতে পারবেন। এটা তো আপনার ইউএস বেসড। ইউএস এর, হ্যাঁ। আর প্রত্যেকটা দেশের আমি বলি প্রত্যেকটা দেশের পেরোল দেন এগুলো রুলস রেগুলেশন হচ্ছে আলাদা, একটার সাথে আরেকটা ম্যাচ করবে না। আমরা যেহেতু ইউকেটাই প্রাধান্য দিয়ে শিখছি, ওদেরটা একটা কিরকম দেখাতে মনে হয় ভালো। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ইউএস এর পেরোলটাই শেখানো হয়। আর এটা এটা কিন্তু আপনার টোটাল যে পেরোলটা শিখাচ্ছে এটা কিন্তু আমি জাস্ট একটা জার্নাল এন্ট্রি করা দেখাচ্ছি। আর আমাদের যে পেরোল, যেটা আমাদের পেরোলের জন্য আলাদা কোর্স আছে, কজ আপনারা যেমন কুইকবুকস শিখেছেন, জেরো শিখেছেন, এই শর্ট টাইমের এইভাবেই একটু সময় দিয়ে আপনাকে পেরোলটা শিখতে হবে। এখন পেরোল যদি শিখতে চান
কোন কোন কান্ট্রি শিখবেন। আপনি যদি ইউকে, ইউএসএ আর অস্ট্রেলিয়া এই কয়েকটা কান্ট্রি যদি পেরোল শিখতে পারেন তাহলে এটা আপনার জন্য এনাফ। পেরোলের জন্য আলাদা একটা কোর্স আছে, এখন এইটা আপনাদেরকে কোর্স করতে হবে। হ্যাঁ, আমাদের জাস্ট এখানে পেরোল জার্নাল এন্ট্রি শেখানো হয়, আর এটা যদি এই শর্ট টাইমের মধ্যে এটা শেখানো সম্ভব না। আপনারা যদি কেউ চান, ইন্টারেস্টেড থাকেন, করতে পারেন। আমাদের প্ল্যাটফর্ম কোর্স আছে পেরোলের, তো আপনারা যদি করতে চান এই যে এক্ষেত্রে অ্যাজ এ মেন্টর আমি আপনাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি। আমি বলে দিব, একটা কুপন কোড দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট পাবেন যে যে করতে চান। কজ আপনারা যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন বা কোনো কিছু করবেন, আপনাদের হচ্ছে পেরোলটা লাগবে। আপনারা লিঙ্কডইনে সার্চ করে দেখতে পারেন, যখন অ্যাপ্লাই করবেন দেখা যায় পেরোলটা চায়। তো আপনি যদি পেরোলটা না পারেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা যেমন কুইকবুকস একটা সফটওয়্যার শিখেছেন, জেরো একটা সফটওয়্যার শিখেছেন, পেরোলের ঠিক এমন একটা ফুল কোর্স আছে। কোর্স ফি এটা বেশি না, এটা রেকর্ডেড কোর্স আছে, এটা 800। হ্যাঁ, আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে 500 করে দিতে পারবো। তো যারা যারা নিতে চান আমি আপনাদের কথা বলে দিব, আপনাদের কল করবে, আপনারা নিতে পারবেন। 500? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ডলার না, টাকা। মানে রেগুলার হচ্ছে 800, আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে 500 করে দিব, এই আর কি। না না, একদিনের তো অবশ্যই না। একদিনের যদি হতো তাহলে তো আমি এখানেই দেখাতে পারতাম, ওইটাও ফুল একটা কোর্স। আর ওইটা রেকর্ডেড কোর্স, আর হচ্ছে আপনি একটা ক্লাস কমপ্লিট না করে আরেকটা ক্লাসে যেতে পারবেন না। আচ্ছা, আমি সেটা দেখাবো। আচ্ছা এরকম রেকমেন্ডেড ভিডিও কোর্স আর কি মানে আছে সেটা আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে, দেখালে মানে আগে রেগুলার কোর্সটা শেষ করে যেগুলো আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। করলে ভালো হবে। এটা তো global। আচ্ছা, এটা আসছে না। আপনারা সফটওয়্যারে এসে এখানে হচ্ছে ভিজিট করে করে দেখতে পারবেন। আমি পেরোলেরটা অন করি। আরো কিছু কোর্স আছে, যেমন অ্যাকাউন্টিং যে আপনারা সফটওয়্যার গুলো শিখবেন, এখানে আমি যদি সাজেস্ট করতে হয়, আপনি যদি 4-5টা সফটওয়্যার শিখেন, ফার্স্টে তো স্টার্টিংটা আপনাকে কুইকবুকস এবং জেরো দিয়ে করতে হবে। এরপর আপনি হচ্ছে সেজ শিখতে পারেন, জোহো বুকস শিখতে পারেন, ওয়েব শিখতে পারেন। আর কুইকবুকস জেরোর পর আমি বলবো ম্যান্ডেটরি পেরোলটা মাস্ট বি শিখবেন। এরপরে যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আপনি ওয়েব শিখতে পারেন, ফ্রেশবুক শিখতে পারেন। আমি এখানে গিয়ে দেখাই। এই যে পেরোল কোর্স, এই যে টোটাল 26টা লেকচার আছে। হ্যাঁ, আর এই যে 11.13 আওয়ার্সের কতজন কোর্স করেছে, এইটা আপনারা এখান থেকে বাই নাওতে ক্লিক করে বাই করতে পারবেন। এখানে একটা দেওয়া আছে 800 এটার প্রাইস। আরো কিছু আছে। আর রেকর্ডেড কোর্স বলতে ক্লাসের রেকর্ডিং না, এটা সুন্দর করে রেকর্ড করা হয়েছে স্টুডিওতে। হ্যাঁ, এটা কোনো অফলাইনে করার ব্যবস্থা নেই, অনলাইনেই করতে হবে। টোটাল কি কি কোর্স আছে একটা লিস্ট আকারে যদি থাকতো এই যে অ্যাকাউন্টিং উইথ জোহো, আপনারা আপনারা নিজে থেকে যদি ওয়েবসাইটে যান এখান থেকে দেখতে পারবেন। যেমন অ্যাকাউন্টিং উইথ জোহো বুকস আছে, এই যে এটাও হচ্ছে 45টা লেকচার থাকবে। সবগুলো আমাদের ওয়েব পেজে তো আছে। হ্যাঁ, আপনারা এখানে ওয়েবসাইটে যদি আসেন, এখান থেকে হচ্ছে আপনারা আপনার জাস্ট এখানে এই যে বাই নাওতে ক্লিক করে বিকাশে পেমেন্ট করে পারচেজ করা যাবে। এটার প্রাইসও বেশি না, 499। আর আমি যেটা বললাম পেরোল 800 আছে। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেক কোন, এটা আপনার ইচ্ছা।
আপনি অবশ্যই এটা শেষ করেন, শেষ করে দেন রেকর্ডিং দেখে দেখে করবেন। এই যে এখানে দেওয়া আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, বুক কিপিং, এই যেগুলো সবই হচ্ছে রেকর্ডেড কোর্স, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর উপরে। এই যে জোহো বুকস, এগুলো অন্য আদার সাবজেক্ট, এরকম বিভিন্ন 11টা পেজ আছে, গেলে বিভিন্ন বিষয়ের উপর আছে। হ্যাঁ 132টা কোর্স দেখা যাচ্ছে। হ্যাঁ থাকতে পারে, আপনারা মানে আরো বিসিএস এরও আছে। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় প্রয়োজন মতো এখানে দেখে করতে পারেন। আর আমি হচ্ছে পেরোলের জন্য আপনাদেরটা ইয়া করে দিব, এটা হচ্ছে পেরোলের। আচ্ছা আমি চলে আসি, এটা কেটে দিই। এখন পেরোল রিপোর্ট তো দেখলাম, পেরোল জার্নাল ডকুমেন্ট। এখন আমরা রিপোর্টে যে হেডগুলো দেখেছি, এই যে ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, আমরা যদি জার্নাল এন্ট্রি করি, আমি যদি কুইক বুকসের জার্নালে চলে যাই, আমি জার্নাল এন্ট্রিতে চলে যাই, এখানে যদি আমি কোনো কিছু ক্লিক করি, এগুলো যে আসছে, এই হেডগুলো কোথা থেকে আসছে? চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আসছে। তো এখন আমি যদি এই জার্নালগুলো এন্ট্রি করতে চাই, আমাকে দেখতে হবে এই নামে হেড আমার সফটওয়্যারে ক্রিয়েট করা আছে কিনা। আমাকে ফার্স্টে আমার প্রথম কাজ হচ্ছে এই হেডগুলো আমাকে চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। তো আমি যদি একটা একটা করে ক্রিয়েট করি, সময় বেশি লাগবে, আমি শর্টকাটে কি করতে পারি, আমি সিএসভি তে ইম্পোর্ট করতে পারি চার্ট অফ অ্যাকাউন্ট গুলো। তো আমি একটা সিএসভি রেডি করে রেখেছি। এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস, একটা কোম্পানি যখন একটা এমপ্লয়কে স্যালারি অ্যান্ড ওয়েজেস দিচ্ছে, এটা কোম্পানির জন্য কি হচ্ছে? এক্সপেন্স হচ্ছে। দেন এই যে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মেডিকেয়ার এমপ্লয়ার, এনসি, এই যে এটা হচ্ছে নর্থ ক্যারোলাইনার দিকে যে এমপ্লয়াররা থাকে তাদের জন্য হয়, এই হেডটা ইউজ করা হয়। তো এখানে যে হেডগুলো আছে, এই কয়েকটা কে দেয়? এই কয়েকটা কিন্তু কোম্পানির ফান্ড থেকে চলে যায়। তো কোম্পানির ফান্ড থেকে যেহেতু চলে যাচ্ছে, কোম্পানির জন্য কি এক্সপেন্স হচ্ছে না? এই যে আমি এটা দেখাই, স্যালারি অ্যান্ড ওয়েজেস প্লাস এগুলো। এরপরে পরবর্তী যে হেডগুলো আছে, এই যে টাকাগুলো যে পেমেন্ট করা হয়, এটা কি এমপ্লয় পায় না কোম্পানি পায়? কোম্পানির কাছ থেকেও কাটা যাচ্ছে, প্লাস এমপ্লয়ের কাছ থেকে কাটা যাচ্ছে। তো এটা কিন্তু তাদের কাছে থাকবে না, এটা কি ইন্স্যুরেন্স কোম্পানিতে যাবে, দেন ট্যাক্স কোম্পানিতে যাবে। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকাটা সাবমিট করার আগ পর্যন্ত যদি তার কাছে থাকে, ট্যাক্স কোম্পানিকে টাকাটা সাবমিট করার আগ পর্যন্ত যদি তার কাছে থাকে, তাহলে এটা কি তার জন্য লাইবিলিটি না? এর জন্য এটা আমরা এই যে কারেন্ট লাইবিলিটিতে অ্যাড করব। সো ফার্স্টে এটা আমি ডাউনলোড করে নিই সিএসভি ফাইলটা। দিয়ে দিব, তাহলে তো এটা দেখে দেখে করবেন, কষ্ট করে এন্ট্রি করে করে করবেন। দেখা যাক দেয় কিনা। এখন এই সিএসভি ফাইলটা আমি ইম্পোর্ট করব। এই নাম্বারগুলো যদি অ্যাভেলেবেল থাকে নিবে, আর এই নাম্বার যদি আমি অলরেডি আগে ইউজ করি সেক্ষেত্রে তো নিবে না। আমি এটা সেভ করব। সেভ করার পর আমি চলে যাব কুইক বুকসে। ট্রানজাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে চলে আসব, দেন ড্রপ ডাউনে ক্লিক করব, ইম্পোর্ট। ইম্পোর্টে গিয়ে ব্রাউজ করে আমার সিএসভি ফাইলটা নিয়ে আসব। দেন ওপেনে ক্লিক করব, দেন নেক্সট। এখন হচ্ছে ম্যাপিং করছে কুইক বুকসের ফিল্ডের সাথে আমার সিএসভি ফাইলের ফিল্ড, দেন নেক্সট। আচ্ছা এখানে কোনো রেড মার্ক দেয়নি, কজ এই নাম্বারগুলো আমি আগে ইউজ করিনি, সবই অ্যাভেলেবেল ছিল। দেন আমি ইম্পোর্টে ক্লিক করব। আচ্ছা আমার এটা ইম্পোর্ট হয়নি, আমি নাম্বারটা চেঞ্জ করে দিই।
আমার এটা ইম্পোর্ট নিচ্ছে না, আমি এটা দেখি এটা অ্যাড করা আছে কিনা সফটওয়্যারে। এই যে 2060 এই নাম্বার দিয়ে হচ্ছে আমি ক্রেডিট 1 অ্যাড করা আছে, আর 2061 দিয়েছি তাও নেয়নি। এই যে আমার স্যালারি এন্ড ওয়েজেস অ্যাড করা আছে, তার মানে আমাকে অন্য একটা নাম্বার দিতে হবে। যেহেতু এটা লাইবিলিটি 2 দিয়ে হয়, আমি অন্য একটা নাম্বার দিয়ে দেখি আমার এটা নেয় কিনা। এই যে এখন ইম্পোর্ট নিয়েছে। সো আমার প্রথম স্টেপ ডান। আমি ফার্স্টে রিপোর্টটা দেখলাম, রিপোর্টে দেখার পর আমার যেই যেই হেডগুলো আছে আমি সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্টে ইম্পোর্ট করলাম। করার পর এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল এন্ট্রি করার জন্য আমাকে, আমি যদি চাই জার্নাল একটা একটা করে এন্ট্রি করতে পারি, আরেকটা হচ্ছে আমি সিএসভি ফাইলে হচ্ছে জার্নালটা ইম্পোর্ট করতে পারি। এখন জার্নাল ইম্পোর্ট করার জন্য সিএসভি ফাইলটা আমরা কোথায় পাবো? গিয়ার আইকনে ক্লিক করার পর আমি ইম্পোর্ট ডেটাতে ক্লিক করলাম। ইম্পোর্ট ডেটাতে ক্লিক করে এখান থেকে যে জার্নাল এন্ট্রি, ডাউনলোড অ্যান্ড এক্সাম্পল, এখান থেকে আমরা সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এই সিএসভি ফাইলে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো বসাতে হবে। এখন আমি ইনফরমেশন গুলো আগেই হচ্ছে কেটে দিই। আমি আগেই রেডি করে রেখেছি। এই যে এখানে জার্নাল নাম্বার দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমার যে জার্নাল নাম্বারটা, এই নাম্বারটা আমার সফটওয়্যারে অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখতে হবে। যেমন আমি যদি 15 পর্যন্ত জার্নাল এন্ট্রি করে ফেলি তাহলে এখানে আমার নাম্বার কি দিতে হবে? 16 দিতে হবে। দেন এখানে আমি জার্নাল ডেট দিয়েছি, দেন মেমোতে দিয়েছি টু রেকর্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস, অ্যাকাউন্ট নেম দিয়েছি। এই যে আমার এক্সপেন্স গুলো ডেবিট আর আমার যতগুলো লাইবিলিটি আছে সব হচ্ছে ক্রেডিট। এখন আমরা আইআরএস এ হচ্ছে এটা পেমেন্ট করতে হবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে। সো এখানে টু বি পেইড ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এখানে দেওয়া আছে ডেসক্রিপশনে। এটা ফার্স্টটা হচ্ছে স্যালারি এন্ড ওয়েজেস, আর বাকিগুলো হচ্ছে ডেসক্রিপশন এখানে দিয়েছে। আর লাস্টে স্যালারি এন্ড ওয়েজেস এটা হচ্ছে এমপ্লয় পাবে, এই অ্যামাউন্টটা হচ্ছে এমপ্লয়ের কাছে যাবে। আর বাকি যে অ্যামাউন্ট গুলো আছে এই সব অ্যামাউন্ট কোথায় যাবে? সব অ্যামাউন্ট যাবে হচ্ছে আইআরএস এ। তো আইআরএস এ যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আমাদের কাছে থাকবে এটা ব্যালেন্স শিটে লাইবিলিটি আকারে থাকবে। যখন এটা আইআরএস কে পেমেন্ট করে দেওয়া হবে তখন ব্যালেন্স শিট থেকে এটা জিরো হয়ে যাবে। আমরা যখন ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করেছি ডিসপোজ করার পর যেমন জিরো হয়েছে এটাও জিরো হয়ে যাবে। সো এটা আমি ডাউনলোড করব। আইআরএস কে পরে মানে পেমেন্ট দেখাতে হবে। আর এখানে এই যে এই জার্নালটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কিভাবে কিভাবে করতে হবে, ফার্স্টে প্রথমে এই জার্নালটা এন্ট্রি করতে হবে। আপনারা এটা সবাই রেখে দিবেন। আপনারা যত পেরোলের জার্নাল এন্ট্রি যদি রিয়েল লাইফে কাজ পান, আর এটার জন্য কিন্তু মোটামুটি পেরোলের কাজের জন্য অ্যামাউন্ট ভালো অ্যামাউন্ট দেয়, তো আপনারা, আর এটার কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়। ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ আমি বলেছি অনেক বেশি পাওয়া যায়, তেমনি পেরোলের কাজও মোটামুটি ভালোই পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনারা একটা প্রথম জার্নাল এন্ট্রি করবেন। জার্নাল এন্ট্রি করার পর এই যে স্যালারিটা যে এমপ্লয়কে দেওয়া হয়েছে স্যালারি এন্ড ওয়েজেস নামে পরবর্তীতে আরেকটা জার্নাল এন্ট্রি করতে হবে ডেবিট। আর এই যে স্যালারি এন্ড ওয়েজেসটা কোম্পানি যে পে করেছে এমপ্লয়কে, অবশ্যই তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করেছে, সো সেটা ক্রেডিট হবে। সেটা দেওয়ার পর পরবর্তীতে আবার একটা জার্নাল এন্ট্রি করতে হবে। এই যে যখন আইআরএস কে এগুলো পেমেন্ট করে দিবে, এই টাকাগুলো কি আমার ফান্ডে ব্যাংকে জমা আছে না? আমার ফান্ডেই তো জমা আছে, এখনো কি আমি পেমেন্ট করেছি? যখন পেমেন্ট করব প্রথমে কি আমার লাইবিলিটি বেড়েছে না? লাইবিলিটি বাড়লে কি হয়? ক্রেডিট হয়। যখন আমি পেমেন্ট করে দিচ্ছি আমার লাইবিলিটি কমে যাচ্ছে, তখন কি হবে? ডেবিট হবে। আর আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, এর জন্য এটা কি হবে? ক্রেডিট হবে। এই যে জার্নালটা সুন্দর করে এখানে করে দেওয়া আছে, আপনারা এটা দেখে দেখে করবেন। আমি বলবো আপনারা নিজেরা সিএসভি
ফাইল প্রিপেয়ার করে এন্ট্রি করে করে করেন সেক্ষেত্রে আপনাদের শেখা হবে। আর যদি জাস্ট অটো ইম্পোর্ট করে দেন তাহলে তো জাস্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন, শেখা হলো না। এইটা আপনারা দেখে দেখে সুন্দর করে করবেন। তো ফার্স্টে আমি প্রথম জার্নালটা এন্ট্রি করব, সিএসভি ফাইলটা ডাউনলোড করে নিই। পেরোলের ক্ষেত্রে মানে একটা এমপ্লয়ের যে থাকে এমপ্লয়ির ক্ষেত্রে ওরা যে রিপোর্টিংটা করছে ওটা কিভাবে বুঝবে যে ক্যাশ না চেক? W2 W10 নামে একটা ফর্ম থাকে, সেটা কিভাবে হয়? এটা আলাদা হয়? আচ্ছা, পেরোলের এখানে আমরা এটা যদি বলি আমরা জাস্ট পেমেন্টের দুটো কমান থাকে। হ্যাঁ, এমপ্লয়ি যদি পেমেন্ট করে ক্যাশ দিলে একটা কোড থাকে, যে কোডে এখন আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, হ্যাঁ, তখন এই ইনফরমেশন তো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে। এখানে আমরা শিখছি। আর এখন এটা আমরা যেটা শিখছি এটা অ্যাকচুয়ালি পেরোলের কাজ বলা যায় না, পেরোল রিপোর্টটা অটো জেনারেট হয়ে এসেছে, আমরা জাস্ট জার্নাল এন্ট্রি করে এন্ট্রি করছি। আর এই যে হেডগুলো দিয়ে যে আমি জার্নাল এন্ট্রি করছি, আমরা যখন পেরোলের কাজ করব, পেরোল যখন সেটিং করতে তখন এই হেডগুলো থাকে, আমাদেরকে ক্রিয়েট করতে হবে না। পেরোলের কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আপনারা যেমন কুইকবুকস এবং জেরো সফটওয়্যার শিখেছেন, পেরোলের কোর্সটাকে আপনারা এরকম এর মধ্যে ধরবেন, আলাদা সম্পূর্ণ একটা টপিক, এটার জন্য আলাদা একটা ফিল্ড কাজ করে। আমরা নর্মালি যখন কাজ করি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা, পেরোলের জন্য এটা কিন্তু আলাদা ডিপার্টমেন্ট যারা পেরোলের কাজ করে। সো এটা আমি এখন সিএসভি তে সেভ করব। আর নর্মালি আমি যেমন পেরোলের কাজ করি, আমি জেরো সফটওয়্যারে বেশি কাজ করা হয় পেরোলের। দেখা যায় উইকলি পেমেন্ট করে, যারা এমপ্লয় কাজ করে তাদেরকে উইকলি পেমেন্ট করে, দেন ফোর্থ নাইটলি পেমেন্ট করে 14 ডেজ পর পর। এটা সেভ করলাম সিএসভি তে। এখন আমি জাস্ট ইম্পোর্ট জার্নালে গিয়ে এটা সিএসভি ফাইলটা ইম্পোর্ট করে দিব। আর আপনারা যখন নতুন করে বাংলাদেশের কোম্পানি ক্রিয়েট করেছেন অনেকের প্রবলেম হয়, ফার্স্টে এসে জার্নাল এন্ট্রিতে গিয়ে যে জার্নাল যে সিএসভি ফাইলটা নাও পেতে পারেন জার্নালের, ঠিক আছে, তখন রিলোড দিয়ে অ্যাডভান্স অপশনে গিয়ে সার্চ করে তারপর ট্রাই করবেন বা একটু সময় দিবেন। দেন আমি নেক্সটে ক্লিক করব। এখন আমাকে জার্নাল যে ডেটটা দেখতে হবে, আমি কোন ফরম্যাটটা ফলো করেছি। আমার ফার্স্টে হচ্ছে ডে, দেন মান্থ, দেন ইয়ার। দেন আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমি এই নাম্বারটা চেঞ্জ করিনি, আমি তখন কি দিয়েছিলাম 2080 দিয়েছি। এখন আমাকে কি করতে, আমি আবার প্রিভিয়াসে চলে যাই, আমার এটা ম্যাচ করেনি। কজ আমি যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি আমি নাম্বারটা চেঞ্জ করেছিলাম, আমি সিএসভি থেকে নাম্বারটা চেঞ্জ করিনি। তো আমি আবার এই সিএসভি ফাইলে চলে যাই, এটা আমি 2080 দিয়েছিলাম। আমি আবার কুইকবুক সফটওয়্যারে গিয়ে সার্চ করে দেখবো যে আমি এই নাম্বারটাই দিয়েছিলাম কিনা। এই যে 2080, ঠিক আছে। এটা আবার সেভ করব। ব্রাউজ করে আবার ফাইলটা সিলেক্ট করব। দেন নেক্সট ম্যাপিং করতে হবে। ফার্স্টে হচ্ছে ডে দিয়েছি, দেন মান্থ, দেন ইয়ার, দেন নেক্সট। ওয়ান নিউ জার্নাল এন্ট্রি উইল বি ইম্পোর্টেড, আমি তো একটা জার্নালি এন্ট্রি করছি, এর আগে নেয়নি কেন? কজ আমি চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু চেঞ্জ করেছি, বাট সিএসভি তে আমি চেঞ্জ করিনি, এর জন্য নেয়নি। এখন আমি স্টার্ট ইম্পোর্টে ক্লিক করব। আমার জার্নাল ইম্পোর্ট হয়েছে। এই যে জার্নাল ইম্পোর্ট করলাম আমি, এটা আমি জাস্ট জার্নালে ক্লিক করব। ক্লিক করে আমি একটা একটা করে সিলেক্ট করেও করতে পারতাম, আবার সিএসভি তে এই যে এখানে আমি সিলেক্ট করব।
এই যেভাবে প্রত্যেকটা সিলেক্ট করে ডেবিট ক্রেডিট করে করে এখানেও করতে পারতাম, আমি সিএসবি তেও করতে পারছি। সো আপনাদের কাছে যেটা ইজি মনে হয় সেটা করবেন। এখন আমাদেরকে আরেকটা জার্নাল এন্ট্রি করতে হবে। আমরা তো প্রথম জার্নালটা এন্ট্রি করলাম, করার পর এখানে আমাদেরকে আরেকটা জার্নাল এন্ট্রি করতে হবে। একটা হচ্ছে স্যালারি এন্ড ওয়েজেস ডেবিট, আর একটা হচ্ছে ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। নর্মালি এখন ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন গুলো হয় ক্রেডিট। এখন এই কাজটা তো আমরা জার্নাল এন্ট্রিতে গিয়ে করব। হ্যাঁ, আরেকটা ওয়েতে করা যায়, কিভাবে করা যায় কে বলতে পারবে? একটা মেথড জার্নাল এন্ট্রি করে করতে পারবো। আমাদের যখন কোনো এক্সপেন্স হয়, হ্যাঁ, আমরা কোনো এক্সপেন্স যদি করি সেটা তো ডেবিট হয়, যেমন আমি অ্যাড রান করলাম। এখন ওই এক্সপেন্সটা যদি আমি পেপাল থেকে পেমেন্ট করি, আমার পেপালটা কি ক্রেডিট হবে না? এখন ওইটা আমি চাইলে জার্নাল এন্ট্রি করেও করতে পারি। আরেকটা কি করতে পারি, এক্সপেন্সে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টটা সিলেক্ট করি, আর আমার যে পেমেন্ট মেথড যদি আমি পেপাল দিয়ে করে থাকি বা ব্যাংক দিয়ে করে থাকি সেটা সিলেক্ট করি, তো আমরা এক্সপেন্সে গিয়ে রেকর্ড করতে পারবো। তো এটা আপনারা জার্নাল এন্ট্রির মাধ্যমেও করতে পারবেন, প্লাস এক্সপেন্সে গিয়েও রেকর্ড করতে পারবেন। সো আমি জার্নাল এন্ট্রি দিয়েই করছি। আমার এখানে স্যালারি এন্ড ওয়েজেস এর হেড নাম্বারটা কত ছিল? 2061। সো এখানে 206 এটা চলে এসেছে। আমি যদি আবার এখানে চলে আসি, দেখবেন এটা চলে যেতে পারে, মাঝে মধ্যে এরকম প্রবলেম হয়। এগুলো কেটে দিই, এক্সট্রা গুলো। আচ্ছা, আমি ধরে নিলাম আমি ব্যাংক অফ আমেরিকা থেকে পে করব। এখন আমি ডেটটা সিলেক্ট করি, এটা আমার ছিল 2022-এর। এখন আমি জাস্ট এটা সেভ এন্ড ক্লোজ করে দিব। সেভ এন্ড ক্লোজ করার পর এখন আমি রিপোর্টে চলে যাই। আমার তো কিছু এক্সপেন্স ছিল, কিছু লাইবিলিটি ছিল। আমার এক্সপেন্স গুলো কোথায় আসবে? প্রফিট এন্ড লসে চলে আসবে। এই যে প্রফিট এন্ড লসে আমি অল ডেট দিয়ে রান রিপোর্ট করি, অল ডেট রান রিপোর্ট। আমার এই যে স্যালারি এন্ড ওয়েজেস, ফুড এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, এগুলো কি সব এক্সপেন্স ছিল, আমার প্রফিট এন্ড লসে চলে এসেছে। এরপর আমি চলে যাব হচ্ছে ব্যালেন্স শিটে। এখানেও আমি অল ডেট দিয়ে রান রিপোর্ট করি। এই যে হেডগুলো অটোমেটিক চলে এসেছে। আচ্ছা, এখানে স্যালারি এন্ড ওয়েজেস জিরো কেন দেখাচ্ছে? এখানে আমি যদি এখানে আবার রিপোর্টটা অন করি, এখানে আমার স্যালারি এন্ড ওয়েজেসে এটা কি লাইবিলিটির আন্ডারে আমি এন্ট্রি করেছি না? এই অ্যামাউন্টটা কিন্তু আমার ব্যালেন্স শিটে ছিল। আমি যদি এই যে স্যালারি এন্ড ওয়েজেসের জার্নাল এন্ট্রি করার আগে যদি আমি এখানে আসতাম, এটা এখানে শো করতো, জিরো থাকতো না। আমি যখন জার্নাল এন্ট্রি করে দিয়েছি এটা জিরো হয়ে গিয়েছে। এরপরে লাইবিলিটি গুলোর জন্য যখন আমি জার্নাল এন্ট্রি করবো, এখানে সব কয়টা কি হয়ে যাবে? সব জিরো হয়ে যাবে ব্যালেন্স শিট থেকে। তো আপনাদেরকে জার্নাল রেডি করে দিয়েছি, এখানে রেডি করা আছে, এটা দেখে দেখে আপনারা জার্নালগুলো এন্ট্রি করবেন। ঠিক আছে, এখানে আমি একটা রিপোর্টের করে দেখিয়েছি, দুইটা রিপোর্ট আছে আর 4 জন এমপ্লয় আছে। আপনারা চাইলে প্রত্যেক 4 জনেরটা আলাদা আলাদা করে করতে পারেন, বা এখানে যেমন আমি দুইটা একসাথে করেছি, আপনারা এই দুইটা একসাথে করবেন। আরেকটা রিপোর্ট আছে 2 জন এমপ্লয়ের, 2 জন এমপ্লয়ারটা একসাথেও করতে পারেন, আলাদা আলাদা করেও করতে পারেন। পেরোল ক্লিয়ার সবার? আর এটা ইজি জার্নাল এন্ট্রি সবাই পারবেন। মেইন হচ্ছে রিপোর্টটা বোঝা, রিপোর্টটা তো বুঝেছেন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তাহলে।
মিস সায়েদা শাহিন আক্তার, ডাটা ব্যাকআপটা কি জিনিস? প্রেজেন্ট বলছি। দেন হচ্ছে অ্যাবসেন্ট নিঘাত সুলতানা লুনা, প্রেজেন্ট। শর্মিষ্ঠা চৌধুরী, মোহাম্মদ খালেকুজ্জামান, রাজু আহমেদ, ইয়েস মিস সাদিয়া, প্রেজেন্ট। ফেরদৌসী আক্তার, আসাদুজ্জামান শিকদার, প্রেজেন্ট। এমডি মনজুরুল আলম, অ্যাবসেন্ট। এমডি সাদ্দাম, ইয়েস মিস প্রেজেন্ট। আবু বকর সিদ্দিক,